আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনীতিবিদ কি হলে কি হবে, অঙ্কে মনে হয় একটু নড়বড়ে। কেননা অনেকে আমরা ভাবতেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই টুপিটা নিয়ে নেটিজেনদের মধ্যে কত আলোচনা হচ্ছে, এবং উনি চট্টগ্রামের ভাষায় মানে বক্তব্য দিয়েছেন। কথা আঞ্চলিক, কিন্তু কথা হলো এই চট্টগ্রাম ভাষায় বক্তব্য দেওয়াটা গোদের উপর বিষ ফোড়া। ঠিক বোঝেন? এটা যন্ত্রণার উপর যন্ত্রণা হয়ে দাঁড়াচ্ছে। কেননা আপনারা জানেন যে মায়ানমারের সামরিক জান্তা ওরা বলে যে যারা এই রোহিঙ্গারা নাকি বাংলাদেশের চট্টগ্রামেরই বাসিন্দা, ওদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বা এরকম কিছু একটা। তো এখন ঘটনা, যখন চট্টগ্রাম ভাষায় কথা বলছে তখন তাদের সেই কথা বা তাদের সেই মানে যে সন্দেহ, সেটা তো ফলাও হয়ে গেল। বা কেননা রোহিঙ্গাদের ভাষা চট্টগ্রামের ভাষা থেকে বিস্তর পার্থক্য। দুই একটা শব্দের হয়তো বা মিল, কিন্তু আকাশ পাতাল সেখানে পার্থক্য আছে। যখনই এই ভাষায় বক্তব্য দিয়েছে তখনই সামরিক জান্তা, যারা মায়ানমারের সামরিক জান্তা সরকার, ওরা বলবে যে এরা তো ওই দেশেরই বাসিন্দা, ওই দেশে আছে, ভালোই আছে। এটা একটা কথা। 2 নম্বর, এদেরকে ফেরত দেওয়ার বিষয়ে আপনার অ্যান্থনি গুতেরেস, জাতিসংঘের মহাসচিব, কিন্তু তেমন কিছু বলে নাই। যেটা বলেছে সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে। তাদের সাথে 2018 পরবর্তী সময়ে একটা চুক্তি হয়েছিল, 350 জন করে ফেরত নেবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে এই ঈদ না হলেও পরের ঈদই আপনারা বার্মায় যে, অর্থাৎ আপনাদের দেশে যে ঈদ করতে পারবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যদি চুক্তি অনুযায়ী 350 জন করে কোনো ছুটি ব্রেক ফেরেক কিছু ছাড়াই, কোনো সরকারি বেসরকারি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সব ছুটি ছাড়াই যদি প্রত্যেক দিন ফেরত পড়ায়, তাও লাগে 12 বছর। আর মানে এবং সেখানে 12 বছর না হলে অ্যাটলিস্ট 20 বছর লাগবে এদেরকে ফেরত পাঠাইতে। তাহলে বলেন কীভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এ কথা বললো? এরপরে আপনি ফেরত পাঠাইতে চাইলে তো ফেরত পাঠাইতে পারবে না, সেখানে সামরিক জান্তা সরকারি এবং আরাকান আর্মিদের আপনার সম্মতি লাগবে। কিন্তু আরাকান আর্মি ইতিমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে এলিগেশন, অর্থাৎ অভিযোগ নিয়ে এসে বসে আছে। তারা বলছে যে যারা রোহিঙ্গা ওই দেশে আছে তাদেরকে বাংলাদেশ বাহিনীরা প্রশিক্ষণ করে আমাদের বিরুদ্ধে মানে যুদ্ধ করার জন্য প্রস্তুত করতেছে, অর্থাৎ তারা তো এদেরকে নিবেই না, প্রথম কথা। 2 নম্বর, পরের বিষয় হলো যে জাতিসংঘ হলো নামমাত্র প্রতিষ্ঠান। এটা ওই মানে অলাভজনক একটা প্রতিষ্ঠান। এদের কথা অন্যরা মানতেও পারে, নাও পারে। এদেরকে পৃথিবীতে এদের তেমন কোনো ক্ষমতা নেই। এরা ওই নামমাত্র চুক্তি। তাই যদি থাকতো তাহলে পৃথিবীতে এত অশান্তি, এত যুদ্ধ বিগ্রহ, এত অরাজকতা কেন লাগতো? তাই যদি থাকতো তাহলে এই রোহিঙ্গারা কেন বাংলাদেশে আসবে? তারা তো সেই দেশেই থাকতে পারতো। তখনই তো তার মায়ানমারের মতো একটা ছোট্ট দেশ, তখনই তারা হস্তক্ষেপ করতে পারতো। এটা আপনারা আমার কথা থেকে কিছু বুঝতে পারতেছেন হয়তো বা। এর মানে দেখেন যে খাদ্য সহায়তা রোহিঙ্গাদের মাথা পিছু আপনার $12.5 মাসিক $12.5 খাদ্য সহায়তা আসে, অর্থাৎ দিন প্রতি হয়তো বা পরে 20 টাকা। তো একদিনে 20 টাকায় কী খাওয়া হয় আপনি বলেন? এ আর একটা বিপদ। মানে 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 গোদের উপর বিষ ফোড়া আরও বড় হয়ে যাচ্ছে। এর মানে দেখেন ওখানে যে ইফতার পার্টির আয়োজন করলো, সেই ইফতার পার্টিতে গোলযোগ হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির খাবারের আয়োজন করা হয়েছে, ভিআইপি খাবার, ভিআইপি জুস, ভিআইপি মানে আবার সেই সব খাবার সব বাসি পচা হয়ে গেছে। এটা রয়টার্সের এক সাংবাদিক বলেছে। এবং সেখানে এই খাবার নিয়ে হট্টগোল করে মানে পায়ের নিচে পদদলিত হয়ে একজন মারাও গিয়েছে। বুঝতে পারতেছেন তাহলে মানে কি একটা অবস্থা। এবং রোহিঙ্গাদের বিষয়ে মানে দেখবেন অ্যান্থনি গুতেরেস কিন্তু তেমন কোনো কিছু বলেনি। উনি হয়তো বা বলেছেন যে আমি বিভিন্ন উন্নত দেশের সাথে আলোচনা করব, সেই আলোচনা করে আমরা খাদ্য সহায়তাটা যাতে অব্যাহত থাকে, খাদ্য সহায়তাটা যাতে
বৃদ্ধি করা যায় সেই ব্যবস্থা করব। কিন্তু উনি কিন্তু এই ফেরত দেওয়ার বিষয়ে, কারণ কি এই অ্যান্থনি গুতেরেস 2018 সালের পরবর্তী সময়ে এসেছিলেন, তিনি একই আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তার কথায় কোনো ভ্যালু মূল্যায়ন কোনো কিছু হয়নি। এবং এদেরকে ফেরত পাঠানো সহ বিভিন্ন দেশে পুনর্বাসনের কথা বলা হলেও তখনই কিন্তু সৌদি আরবই বেঁকে বসেছিল, যে সৌদি আরবই এদের বিষয়ে। কারণ কি দেখেন, বিশ্বের উন্নত দেশগুলোতে এইসব মানে অভিবাসন যারা থাকে, মাইগ্রেটেড পিপল, এদেরকে নিতে চায় না। আপনি যত ইসলামিক কান্ট্রি পৃথিবীতে তার কম নেই, যেমন আমরা আফগানিস্তানের কথা বলেন, সৌদি আরবের কথা বলেন, ইরাক, ইরান, কুয়েত, পাকিস্তান, কেউ কিন্তু নিতে চায় না। এবং ইভেন দেখেন আমরা পাকিস্তানে যে বাংলাদেশের রোহিঙ্গারা, অর্থাৎ বাংলাদেশের যে লোকগুলো স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তানের কাছে গিয়েছিল, সেই পাকিস্তান আজও পর্যন্ত এই বাংলাদেশের এই প্রায় 30 লক্ষ লোককে ওই যে রোহিঙ্গাদের মতো করে রাখেছে, তাদের আজও পর্যন্ত নাগরিকত্ব দেয়নি। তারা ওই সমুদ্রে মাছটার ধারে মান বেতার জীবনযাপন করে, এবং তাদের জন্য মানে উচ্চ কোনো শিক্ষা ব্যবস্থা নেই, তাদের শিক্ষা প্রতিষ্ঠান নেই, সারাদিনে একবার পানি আসে, 6 ঘন্টাও বিদ্যুৎ থাকে না, এরকম একটা অবস্থা। মানে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে উনি 1 বছরের মধ্যে ফেরত পাঠাইতে চাইলেন, আগামী 20 বছরেও তো প্রত্যেক দিন 350 জন করে পাঠাইলেও ফেরত পাঠাইতে পারবে না। মানে সরকারি হিসাবে 12,500 থাকলে কী হবে, কিন্তু সরকারের বাইরেও তো হিসাব আছে। সুতরাং স্ট্যান্ডবাজি করে লাভ নেই, কারণ এসব স্ট্যান্ডবাজি করে কোনো ফলাফলও হবে না, কোনো যোগফল সবসময় জিরোই থাকবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।